দর্শক আমন্ত্রণ চট্টগ্রাম 24 এর বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। ছিনতাই করা মোবাইল উদ্ধার করে দেওয়ার কারণেই চট্টগ্রামে তরুণ সেলিম উদ্দিন সাকিবকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ইমন, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান সহ 8 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে র্যাব। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত বিভিন্ন আলামত। ছিনতাই করা মোবাইল উদ্ধার করে দেয়ায় খুন হতে হয়েছে চট্টগ্রামের চাঁদগাঁও সিএনবি এলাকার তরুণ সেলিম উদ্দিন সাকিবকে। ঘটনায় প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ইমন, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান, সালমান সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। কর্মকর্তারা জানান হত্যার পরপরই বোয়ালখালী হয়ে কক্সবাজার পালিয়ে যায় অভিযুক্তরা। তাদেরকে পালাতে সাহায্য করতে মোটরসাইকেল সহ প্রস্তুত ছিল কয়েকজন। সব মিলিয়ে এ হত্যায় এখন পর্যন্ত 8 জনের সম্পৃক্ততা পাওয়ার কথা জানায় র্যাব। একটি গ্রুপ হত্যা করেছে, আরেকটি গ্রুপ পালাতে সহায়তা করেছে এবং আরেকটি গ্রুপ আলামত ধ্বংস করতে সহায়তা করেছে। এইভাবে করেই মূলত তারা একে অপরের সহায়তায় একটি সাকসেসফুল ক্রাইম করার চেষ্টা করেছে। আমরা আমাদের তথ্য অনুসারে যতজনকে পেয়েছি যে সর্বমোট 8 জন যারা পালাতে সহায়তা করেছে, আসমান এবং হোসেন যারা তাদের আলামত ধ্বংসে সহায়তা করেছে। আমরা মূলত এখানে যারা যারা সহায়তা করেছে এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডটির সাথে জড়িত, আমরা সবাইকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মূলত মোবাইল নিয়ে হওয়া সালিশে যারা অংশ নিয়েছিল তাদেরকেই টার্গেট করে ইমন সহ অন্যরা। তাই সাকিবকে হত্যার পরপরই ওয়ান ডান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে অন্যদেরও হত্যার হুমকি দেয় সে। সালিশি বিচারে স্থানীয় জনগণ যারা উপস্থিত ছিল তাদের প্রতি তাদের আক্রোশ ছিল এবং সেখান থেকে তারা উপস্থিত সবারই ক্ষতির একটা মনোভাব পোষণ করছিল। তবে পরবর্তী কাকে টার্গেট করবে এই বিষয়ে তারা এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি। সো আশা করি আমরা যেহেতু সকল আসামিকে ধরতে পেরেছি, ইনশাল্লাহ পরবর্তী আর কোনো টার্গেট হবে না এবং ইনশাল্লাহ পরবর্তী আর কোনো পরিবারের কোনো সন্তান হারা হবে না। অভিযানে জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল সহ বিভিন্ন আলামত। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় রিকশা থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয় গার্মেন্টস কর্মী সাকিবকে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক সাবেক ইউপি সদস্য সহ 2 জনের। সকাল 8টার দিকে নগরীর বালুচর এলাকায় দুর্ঘটনায় প্রাণ যায় এক গার্মেন্টস কর্মী অরুণ দাসের। পুলিশ জানায় বায়েজিদ বোস্তামি থানাধীন ভিজুয়াল গার্মেন্টসের সামনে সড়কে হাঁটছিলেন অরুণ দাস। হঠাৎ বিপরীত দিক থেকে 3 নম্বর রুটের একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক অরুণ দাসকে মৃত ঘোষণা করেন। সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক মারা যান মিরসরায়। ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বড় দারোগাহাট বাজারের উত্তর পাশে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় তার। কয়েকদিনের শূন্যতার পর আজ গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে চট্টগ্রামে। সকাল থেকে কিছু কিছু রিফুয়েলিং স্টেশনে দেয়া হচ্ছে গ্যাস। ফলে যেসব স্টেশনে গ্যাস রয়েছে সেখানে ছুটছে সব গাড়ি। এতে করে স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইন। তবে সব স্টেশনে সমানভাবে মিলছে না গ্যাস। কোথাও কোথাও এখনও চাপ কম, আবারও কোথাও কোথাও বন্ধ রয়েছে স্টেশন। কেজিডিসিএল বলছে এখনও চাহিদার তুলনায় পুরোপুরি মিলছে না, তাই সব জায়গায় সমানভাবে সরবরাহ দেয়া সম্ভব হচ্ছে না। গ্যাসের অভাবে সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। পর্যটন শহর কক্সবাজারে প্রতিদিন তৈরি হচ্ছে বিপুল পরিমাণ পয়ঃবর্জ্য। সঠিক ব্যবস্থাপনা না থাকায় যার ঠিকানা হচ্ছে নদী, সাগর। তাতে মারাত্মক দূষিত হচ্ছে পরিবেশ। তবে সেই বর্জ্যকে এবার জৈব সারে পরিণত করার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। ইতোমধ্যে পরীক্ষামূলক সফলতা পাওয়ায় পুরোদমে শুরু হচ্ছে আগামী মাসে। আজিম নেহাদের রিপোর্ট, ছবি তুলেছেন রাশেদুল ছোটন। মহাপরিকল্পনা হওয়ার আগেই কক্সবাজার পৌর এলাকায় গড়ে উঠেছে শত শত ভবন, যা করতে গিয়ে করা হয়নি টেকসই পয় নিষ্কাশন প্ল্যান। ফলে সেপটিক ট্যাঙ্কের পয়বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নালায়, সেখান থেকে নদী হয়ে চলে যাচ্ছে সাগরে, যাতে দূষিত হচ্ছে পরিবেশ। এখন এই দূষণ থেকে নদী বা সমুদ্রকে রক্ষা করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে কক্সবাজার পৌরসভা। মানুষের বাসাবাড়ির সেপটিক ট্যাঙ্কের বর্জ্য সংগ্রহ করে তা দিয়ে তৈরি করছে জৈব সার।
এতে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রতি বছর সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের মোটা অঙ্কের খরচ থেকেও রেহাই মিলছে ভবন মালিকদের। অন্তত পরিবেশটা তো আর দূষিত হবে না। এই যে এখন ম্যাক্সিমামেরই সেপটিক ট্যাঙ্কের আউটলাইন হচ্ছে ড্রেনে। আমাদের কোনো কক্সবাজার শহরে কোনো ধরনের সুয়ারেজ নেটওয়ার্ক নাই। রাজস্ব আদায়ের ক্ষেত্রে যদি ধরি সেক্ষেত্রেও পৌরসভা লাভবান হবে। 2020 সালে এডিবির অর্থায়নে প্রকল্পটি নেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যার খরচ 20 কোটি টাকা। পরীক্ষামূলকভাবে সফলতা আসায় সম্প্রতি প্রকল্পটি পৌরসভাকে হস্তান্তর করা হয়, যা পুরোদমে কার্যক্রম চালুর কথা সেপ্টেম্বরে, যাতে শহরের 5 শতাধিক হোটেল ছাড়াও অন্তত 2000 ভবন থেকে প্রতিদিন পাওয়া যাবে 2,40,000 কেজি পয়ঃবর্জ্য, যা থেকে প্রতি মাসে অন্তত 9 টন জৈব সার উৎপাদন হবে। এসব সার কেজি প্রতি 10 টাকা মূল্যে পাবে কৃষকরা। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর বলছে, এই প্রকল্প চালাতে সরকারের অর্থের প্রয়োজন নেই। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে প্রতি ক্লিনারের জন্য দিতে হবে 2,500 টাকা, আবাসিক হোটেলে সেটা 3,500 টাকা। এই অর্থ দিয়েই চলবে জনবল ও পরিবহন খরচ। প্রকল্পটি ঘুরে দেখেছেন পরিবেশ প্রতিমন্ত্রীও। প্রতি ভেহিকুলে 3,000 টাকা করে একটা ফি যদি জমা নেওয়া হয়, সেটা দিয়েই আমাদের ভেহিকেলের ফুয়েল কস্ট, ভেহিকেলের মেনটেন্যান্স প্লাস এটার টুকিটাকি মেনটেন্যান্স যদি প্রয়োজন হয় সেটা এই ফি থেকেই ব্যবস্থা করা হবে। একজন কৃষককে যদি আমরা এক বস্তা 40 কেজিতে দিই তাহলে 400 টাকা লাগতেছে। 400 টাকা দিয়ে সে কিন্তু বিশাল এরিয়া কিন্তু সে মানে তার গাছপালা লাগাতে পারছে বা তার চাষাবাদ করতে পারছে। তো এটা একটা চমৎকার উদ্যোগ, কারণ এই বর্জ্যগুলো আমাদের দেখা যাচ্ছে যদি ঠিকমতো ব্যবস্থাপনা না করা হয় এটা আমাদের জন্য একটা অভিশাপ হয়ে যায়। পয়ঃবর্জ্যের পাশাপাশি রান্নাঘরের ময়লা ও প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে আসবাবপত্র ও সার উৎপাদনে উদ্যোগ নিয়েছে পৌরসভা। আজিব নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। আগামী অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর লক্ষ্য রয়েছে সরকারের। এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান বিল্লাত। জানান, বিদেশি এয়ারলাইন্স যাতে এই বিমানবন্দরে তাদের ফ্লাইট অপারেশন চালায় সেজন্য আলোচনা চলছে। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব। আমরা আশা করছি যে এবার মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা নতুন একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা উদ্বোধন করতে পারবো। সেগুলি আপনার এখনো ফাইনাল হয়নি, এগুলো সিভিল এভিয়েশন আপনার কাজ করছে। আমরা অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে হয়, অনেকগুলি ফর্মালিটি থাকে, কোন কোন এয়ারলাইন্স আসবে, কোন কোন চুক্তি করতে হয়, আপনার ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করতে হয়, এগুলি তারা করছেন এবং কতগুলি শেষ পর্যায়ে বলা যাবে। দেশের সার্বভৌমত্ব সংবিধান মেনে পার্বত্য অঞ্চলের সবাইকে বসবাসের মানসিকতা গড়ে তুলতে হবে, এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারীদের প্রতি সবার সহানুভূতিশীল হতে হবে। বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের সামনে রেখে আমাদেরকে রাষ্ট্রীয় যে পেরিফেরি আছে, নির্দেশনা আছে এবং রাষ্ট্রের যে সংবিধান আছে, নর্ম আছে, সেগুলিকে সুবিবেচনায় গ্রহণের জন্য, শান্তিপূর্ণভাবে বাস করার জন্য এই ধরনের মানসিকতার জন্য আমাদের থাকে। বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়কাল যেন আর না বাড়ে, মিয়ানমারে ফেরাতে হবে রোহিঙ্গা শিশুদেরও। এ আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ডিক্যাব ও অক্সফাম আয়োজিত সেমিনারে তিনি বলেন, সংকটের 1 দশক পূর্ণ হলেও মেলেনি স্থায়ী সমাধান। অন্য এক সেমিনারে আইনমন্ত্রী জানান, মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। একদিকে বৈশ্বিক তহবিল ঘাটতিতে ব্যাহত হচ্ছে মানবিক সহায়তা, অন্যদিকে 8,000 একরের সীমিত পাহাড়ি জমিতে বাড়ছে জনসংখ্যার তীব্র ঘনত্ব। রোহিঙ্গা সংকট ধীরে ধীরে আরও জটিল হচ্ছে। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে ডিক্যাব ও অক্সফামের যৌথ আয়োজন। রোহিঙ্গা সংকটের 10 বছর শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু বাংলাদেশ মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়। রোহিঙ্গাদের ফিরতে হবেই এবং তারা মিয়ানমারের নাগরিক। এ নিয়ে ভুল তথ্য প্রচার ঠেকানো জরুরি। রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু বাংলাদেশ মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়, বহুপাক্ষিক উদ্যোগে পাশে আছি। সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ক্যাম্পে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদেরও ফেরাতে হবে মিয়ানমারে, তাদের নিবন্ধন জরুরি। সতর্ক করেন, রোহিঙ্গা আশ্রয়কাল যেন 20 বছর না হয়।
Bangladesh can provide shelter. সীমিত ভূমি, অবকাঠামো, পরিবেশ ও সরকারি সেবার উপর ব্যাপক চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ মানবিক ও নৈতিক দায়িত্ববোধ থেকেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। ২০ বছর যেন না থাকে তারা নিজ দেশে ফেরত পাঠাতে হবে। Funding is declined. সেমিনারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীন তার ভূমিকার কথা জানায়। আর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, যাচাই বাছাই যথাযথভাবে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে আইনমন্ত্রী বলেন, মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।